আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ সদস্যের আত্মহত্যা। বাংলাদেশে কমছে ভারতের প্রভাব, আঞ্চলিক রাজনীতির নতুন মোড়। ডক্টর ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ভারতে এবার লিফটে নারী ডাক্তারের শ্লীলতাহানি, আন্দোলন ছেড়ে উৎসবের পথে ফিরতে বললেন মমতা। উত্তপ্ত মণিপুরে আবারও ড্রোন হামলা, সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা, 3 জেলায় অনির্দিষ্টকালের কারফিউ। মণিপুর নিয়ে মোদির উদাসীনতা ক্ষমার অযোগ্য, হুঁশিয়ারি প্রিয়াঙ্কার। এবং সর্বশেষে, ইলিশ দিচ্ছে না বাংলাদেশ, হু হু করে দাম বাড়ছে ভারতে। আর এই বিষয়টা নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। আত্মহত্যা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্ব পালনের সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। নিহত ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ। প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার ধলাই জেলার কামালপুরে টহল দেওয়ার সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে সোমবার অরুণ দিলীপ নামে বিএসএফ সদস্য মারা গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে টহল দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি তিনি আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি নিজেকে দুবার গুলি করেন, একবার পেটে এবং একবার কাঁধে। পরে তাকে উদ্ধার করে কামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে আগরতলার জিবি পান্থ হাসপাতালে রেফার করা হয়। তবে জিবি পান্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অরুণ দিলীপকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আশপাশের পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের 2 রাজ্য মিজোরাম এবং আসামের সাথে সীমানা রয়েছে ত্রিপুরার। মূলত ত্রিপুরা রাজ্যটি উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। বাংলাদেশের সঙ্গে ভারতের এই রাজ্যটির আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য 856 কিলোমিটার। এদিকে দুর্গাপূজা এলেই এতদিন ওপার বাংলার বাজার ছেয়ে যেত পদ্মার ইলিশে। কলকাতার বাবুদের প্রতিটি রান্নাঘর থেকে ভেসে আসত সরিষা ইলিশের সুবাস। তবে এবার আর তেমন নাও দেখা যেতে পারে। ভারতের পরম বন্ধু শেখ হাসিনা সরকারের পতনের পর সেদেশে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাই হাসিনা আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না। তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী আগামী অক্টোবরে দুর্গাপূজা হবে। তার ঠিক আগ মুহূর্তে ভারতে এই মূল্যবান মাছ রপ্তানি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। যদিও বিশেষ এই সময় খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতার বাঙালি বাবুরা। ভারতের জন্য বরাবরই মন খোলা ছিলেন হাসিনা। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যেকোনো উৎসবের আগে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের বড় বড় চালান পাঠিয়েছেন তিনি। ভারতের সঙ্গে সুসম্পর্কের নিদর্শন হিসেবে এই নিয়ম অনুসরণ করে আসছিল আওয়ামী লীগ সরকার। তবে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তার এই নীতি থেকে সরে এসেছে নতুন সরকার। তবে বাংলাদেশের সরকার নিষেধাজ্ঞা দিলেও ভারতের মাছবাজারে এখনও পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে। দিল্লির সিআর পার্কের মার্কেটের একজন মাছ বিক্রেতা বলেন, গাজীপুরের পাইকারি বাজারের ব্যবসায়ীরা আমাদের বলেছেন যে বাংলাদেশ থেকে ইলিশ এখন মিয়ানমার হয়ে আসছে। এতে ইলিশের দাম বেড়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আগামী সপ্তাহে অর্থনৈতিক সংলাপ শুরু করার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সংলাপের পরিকল্পনা হাতে নিয়েছে। মঙ্গলবার ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আগামী 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মাঝে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর ও ইউএসএইডের কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সংলাপে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। মার্কিন রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা ও নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী। তিনি বলেন, আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের নিরবচ্ছিন্ন সম্পৃক্ততার জন্য
মার্কিন সমর্থন বৃদ্ধির পরিকল্পনা করেছে ওয়াশিংটন, কারণ বাংলাদেশ আর্থিক খাতের সংস্কার গভীরতর করে আর্থিক ট্যাক্সিমূলক উন্নতি এবং দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চায়। ফিন্যান্সিয়াল টাইমস বলছে, ঢাকায় অনুষ্ঠেয় সংলাপে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের আর্থিক এবং মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্য গার্ডিয়ানে হান্না এলিস পিটারসনের এক নিবন্ধে দাবি করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল। অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্ত সঙ্গী। পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি। শেখ হাসিনা সরকারের পতনে অনেক হিসাব নিকাশ উল্টে গেছে। এ অবস্থায় ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে কিভাবে নেভিগেট করে তা প্রকাশের জন্য আগামী 3 থেকে 6 মাস হবে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে প্রভাব কমছে ভারতের এবং ঢাকার সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সেই বলও এখন রয়েছে নয়াদিল্লির কোর্টে। এ বিষয়ে ডক্টর ইমতিয়াজ আহমেদের নিবন্ধে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যা বলেছেন তার পেছনে 3টি গুরুত্বপূর্ণ কারণ সম্ভবত অবদান রেখেছে। প্রথমত, তিনি ঘরোয়া নির্বাচনী এলাকায় ভাষণ দিতে চেয়েছিলেন এবং ভারতীয় জনগণকে আশ্বস্ত করতে চেয়েছিলেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন, ভারতকে অপ্রত্যাশিত কিছু মোকাবিলা করতে হবে। তার এই অপ্রত্যাশিত শব্দটি থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি মূলত বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনকে বোঝাতে চেয়েছেন, যেটাকে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নিবন্ধে লেখক আরও বলেছেন, তিনি নিশ্চিত ভারতের বেশিরভাগ অংশ অবশ্যই এ ঘটনায় পুরোপুরি হতবাক হয়েছে, কারণ গত 1 দশক বা তারও বেশি সময় ধরে ভারত বলে আসছিল বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক সবচেয়ে ভালো। এখন এখানে যে পয়েন্টটি অনুপস্থিত তা হল, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল না, ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে, আর সেটাই ব্যর্থ হয়েছে। ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, তিনি নিশ্চিত ভারত এখন বুঝতে পেরেছে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না করে জনগণের সঙ্গে সম্পর্ক রাখা অনেক ভালো। দ্বিতীয় কারণটি হল, বহুমুখী বিশ্বে ভারত অন্যতম প্রধান শক্তি হিসেবে তার অবস্থান অর্জন করতে চায়। দেশটির অর্থনীতি আয়তনের দিক থেকে ইতোমধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্সকে ছাড়িয়ে গেছে। আর তৃতীয় কারণটি হল, বাংলাদেশকে স্বাভাবিকভাবে না নেওয়া, যেমনটি ভারত নিয়েছিল আওয়ামী লীগের শাসনামলে। তাই ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, সে বার্তাটি ভারতীয় শ্রেণীবিন্যাস এবং স্টেক হোল্ডারদের কাছে পাঠানো হয়েছে, বিশেষ করে যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা, সার্ককে পুনরুজ্জীবিত করাসহ আরও বেশ কিছু বিষয়ে ইতোমধ্যেই উল্লেখ করেছেন। নয়াদিল্লি নিঃসন্দেহে নিশ্চিত যে বাংলাদেশের বর্তমান সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার থেকে ভিন্ন, সুতরাং তাদের সঙ্গে সে অনুযায়ী কাজ করতে হবে। এদিকে কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণের পর হত্যার শিকার নির্যাতিতার বিচারের দাবিতে যখন রাত জাগছিল পশ্চিমবঙ্গ রাজ্য, তখন শহর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আবার এক হাসপাতালে জুনিয়র ডাক্তারের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে। হাসপাতালের অঙ্কোলজি বিভাগের ওই মহিলা জুনিয়র ডাক্তার তখন ডিউটিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হাসপাতালের লিফটেই এক ব্যক্তি তার শ্লীলতাহানি করছেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করে পুলিশ এবং ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, কলকাতার আরজিকর নারী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। এই ঘটনার ন্যায় বিচার চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন নাগরিক সমাজ, চিকিৎসক সমাজ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। এছাড়া রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। আবার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। এমন এক পরিস্থিতিতে একদিন আগেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক আইএএস কর্মকর্তা জহর সরকার। শুধু তাই নয়, মমতা ব্যানার্জিকে 2 পাতার চিঠি লিখে তিনি পরিষ্কার জানিয়েছেন, আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনো দেখেনি। এই ইস্যুতেই বিরোধী দল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি আবারও রাজ্য সরকারকে গন্ডারের চামড়ার সাথে তুলনা করে কটাক্ষ করে বলেছেন, এই সরকারের চামড়া এতটাই মোটা যে কোন আঘাত, মান, অপমান স্পর্শ করছে না। কেউ কেউ আবার এই আন্দোলনকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাথে তুলনা টেনেছেন। কিন্তু এরাজ্যে যে সেই পরিস্থিতি একেবারেই সম্ভব নয় তা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও নন, এমনকি এই মুহূর্তে
বিনীত গোয়েলের পদত্যাগের সম্ভাবনাও উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পরিবর্তে রাজ্যের মানুষকে আসন্ন দুর্গাপূজা উৎসবে মেতে ওঠার আহ্বান জানালেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, সারা পৃথিবীতে বাংলার নামে বদনাম করা হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, যারা এখান থেকে পড়াশোনা করে খেয়ে দেয়ে মানুষ হয়ে বাইরে গেছেন, তারা গিয়ে একতরফাভাবে বাংলার বদনাম করছে। মুখ্যমন্ত্রী বলেন, 7 দিন আগে কলকাতার পুলিশ কমিশনার পদত্যাগ করার জন্য আমার কাছে নিজে এসেছিলেন, কিন্তু সামনে পুজো, আইন শৃঙ্খলা একটা বিষয়টা বড় বিষয়। যিনি দায়িত্বে থাকবেন তাকে তো বিষয়টা জানতে হবে। এখন পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি হয়? আপনারা ঠিক করবেন সবাইকে বদলাতে হবে। আপনি 10টা দাবি দিতে পারেন, আমি 5টা দাবি করতে পারি, 5টা নাও করতে পারি। মমতা বলেন, দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুলভ্রান্তি, কুৎসা, অপ্রচার, চক্রান্ত না হয়। আপনারা পূজায় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। 1 মাস 1 দিন হয়ে গেল, রোজ রোজ রাস্তায় নামলে অনেক মানুষের অসুবিধা হয়। এদিকে রাজ্যের মানুষকে উৎসবে ফেরার যে আহ্বান মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তা নিয়ে নির্যাতিতা ছাত্রীর মা জানান, আমার কাছে এটা অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। নির্যাতিতা মায়ের অভিযোগ, মুখ্যমন্ত্রী এই আন্দোলনকে গলা টিপে হত্যা করতে চাইছেন। তিনি বলেন, আমার মেয়েকে যেভাবে গলা টিপে মারা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে, ঠিক সেভাবে মমতা ব্যানার্জিও আন্দোলনের গলা টিপে হত্যা করতে চেয়েছেন, কারণ আন্দোলনটা থেমে গেলে উনি নিজের জায়গায় ভালোভাবে টিকে থাকতে পারবেন। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা নতুন করে বৃদ্ধি পাওয়ায় 3টি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এর মধ্যেই সেখানে দেশটির সাবেক এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালের দিকে মণিপুরের একটি বাফার জোন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেদন থেকে জানা গেছে, লালগুই মেইতে নামে ওই সাবেক সেনা সদস্য ভুল করে মেইতেই ও কুকিদের ওই বাফার জোনে ঢুকে পড়েছিলেন। পরে একদল উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে। সেকমাই এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ শনাক্ত করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাবেক ওই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় থানায় ভুক্তভোগীর পরিবার এফআইআর দায়ের করেছে। গত বছরের মে মাসে মণিপুরের হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় ও কুকি উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। তাতে 2 শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেটের মতো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করা হয়েছে। সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টাসহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। এদিকে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন বহু মানুষ। পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা। আক্রমণের জন্য যে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে, সেটা কারা যোগান দিচ্ছে সে নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যটিতে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে দেশটির কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও হচ্ছে সমালোচনা। এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর নতুন আক্রমণ চালিয়েছে কংগ্রেস। মূলত সংঘর্ষ পীড়িত রাজ্যটিতে এখনও পর্যন্ত সফরে না যাওয়ায় মোদীর সমালোচনা করেছেন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রিয়াঙ্কা গান্ধী।